আজকে পাইকাছার ঐতিহ্যবাহী মৎস্য আড়তদারদের পক্ষ থেকে ধান মাছের সমন্বিত চেষ্টায় এই মত বিনিময় সভায় সম্মানিত শ্রেষ্ঠ সভাপতি তিনি অত্যন্ত সুনামের সঙ্গে এই মৎস্য আড়তদারদের নিয়ে এই সংগঠনকে পরিচালনা করছেন। নির্বাচিত হওয়ার পর থেকে একাধিকবার তার সঙ্গে মত বিনিময় হয়েছে। তার ধ্যান জ্ঞান এবং চেষ্টা এই মৎস্য আড়তগুলোকে আরো বেশি বিজ্ঞানসম্মত, আরো বেশি আধুনিক করার মধ্য দিয়ে এটাকে সুপ্রতিষ্ঠিত করার চিন্তা চেতনায় সে সকল সময় দায়ী করে থাকে। ইতিমধ্যেই তিনি এই মৎস্য আড়তের উন্নয়ন কল্পে বিশ্বব্যাংকের নিকট থেকে বিশ্বব্যাংকের একটি প্রকল্পের মধ্য দিয়ে 3,70,00,000 টাকা এখানে বরাদ্দ নিয়েছেন। আমরা তাকে অনেক বেশি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। একটি জীবাণুমুক্ত আধুনিক মৎস্য আড়ত গড়ে তুলতে পারবে। আমাদের পক্ষ থেকে যতখানি সহযোগিতা করা দরকার আমরা অবশ্যই এই মৎস্য আড়তদার ব্যবসায়ীদের স্বার্থে, পাইকাছাবাসীর স্বার্থে আমরা সেই সহযোগিতা প্রদান করব। আমি আমার আজকের এই বিষয়ের উপরে বক্তব্যের শুরুতেই অত্যন্ত শ্রদ্ধাভাবে স্মরণ করতে চাই। আমার মনের মধ্যে যতখানি শ্রদ্ধা আছে সকল শ্রদ্ধা এবং ভক্তি সহকারে স্মরণ করতে চাই এই জাতির জনক, বাঙালি জাতির জনক, শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ঘোষণা করেছিলেন যে এই বিশ্বটা দুই ভাগে বিভক্ত, এক ভাগে শোষিত আর এক ভাগে শোষক। তিনি ঘোষণা করেছিলেন যে আমি শোষিতের পক্ষে। আমরা তারই আদর্শে লালিত, তারই প্রতিষ্ঠিত দলের কর্মী, অর্থাৎ আমাদেরও মানসিকতা তেমনি হওয়া উচিত। আমরাও সেভাবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করেছি। দুষ্টের দমন এবং শিষ্টের পালন করার প্রত্যেক রাজনৈতিক নেতার কর্তব্য হয়ে থাকে। প্রত্যেক প্রশাসনের কর্তব্য দুষ্টের দমন করা, শিষ্টের পালন করা। আমরা সেই আদর্শ হয়তোবা সবসময় পালন করে পারি না, কখনো কখনো ব্যাহত হয়। তো প্রত্যেকেরই সেই উদ্দেশ্য, সে চেষ্টা থাকা উচিত। আমি আরো শ্রদ্ধাভাবে স্মরণ করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়। তিনি মানবতার মা হিসাবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। তার নিজ কর্মগুলি কেউ তাকে দয়া করে খেতাব দেয় নাই, তার কর্মগুলোই তিনি এ খেতাবে ভূষিত হয়েছেন। আবহাওয়ার জনসাধারণের কাছে, বিশ্বব্যাপী মানুষের কাছে এই খেতাবে ভূষিত হয়েছেন। আমাদের গর্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বলেছেন ইতিমধ্যেই যে এক ইঞ্চি জমি যেন প্রকৃতি না থাকে। আমরা 1972 সালের কথা জানি, যখন 7.5 কোটি মানুষ ছিল এই দেশে, তখনও খাদ্য সংকট ছিল। এখন মানুষের সংখ্যা এখানে 17 কোটি পার হয়ে 18 কোটিতে চলছে। সে সময়ও এই দেশে খাদ্য ঘাটতি নাই, বরং খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, খাদ্য উদ্বৃত্ত, খাদ্য আরো বিদেশে রপ্তানি হচ্ছে। সেই বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা যেখানকার প্রধানমন্ত্রী। আমরা সে কারণেই এই মহান নেত্রীর স্মরণ করেই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করার চেষ্টা করব। কারণ আপনারা ইতিমধ্যেই আমরা জেনেছি যে এই মৎস্যের এটা হলো আপনাদের পিক আওয়ার, এটাই হলো বাজারের আপনাদের চূড়ান্ত সময়। আজকের দিনের বেচা কেনা, অর্থাৎ আপনাদের ব্যবসার ক্ষতি করে আমরা আমাদের বক্তব্যকে দীর্ঘ করতে চাচ্ছি না। যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা ইতিমধ্যেই আমাদের আলোচক বৃন্দ অত্যন্ত গুরুত্ব সহকারে অনেক গুরুত্বপূর্ণ তথ্যাদির মধ্য দিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করেছেন। আমিও সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুই একটি বিষয়ের উপরে আলোকপাত করেই আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করতে চাই। এটাই তো শেষ বক্তব্য নয়, আল্লাহ যদি বাঁচায় রাখলে আরো অনেক বক্তব্য উপস্থাপন করবার সময় নিশ্চয়ই আমরা পাবো। আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে চাই তা আমি আপনাদের নির্বাচিত প্রতিনিধি, মাননীয় সংসদ সদস্য বলে আপনারা আখ্যায়িত করেছেন আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে। জীবনে অনেকগুলো ভোট করেছি,
সেই ভোটের মধ্য দিয়ে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি, সেই অভিজ্ঞতা আলোকে কথা বলা যায়, যদি কোনো ব্যক্তি জীবনে একাধিকবার ভোট করার স্বপ্ন দেখে যে আমি একবার ফেল করেছি আর করবো না, তাহলে বলা যাবে যে তুমি আমাকে ভোট দাও নাই। চোখ রাঙানো যাবে, তাকে আঙুল তুলে কথা বলা যাবে, যেই বেটা তুই আমার ভোট দিস না, তুই আমার কাছে আসবি না, একথা বলা যাবে। কিন্তু যদি সেই ব্যক্তি মনে করে যে এটাই আমার সেই ভোট নয়, জীবনে বাঁচে থাকলে আরো অনেক ভোট করবো, তাহলে ভোটের দুয়ার খোলা রাখতে হবে। আমি এবার পাশ করেছি, আমি আগেও পাশ করেছি, ফেল করেছি। আমি পাশ করার আনন্দ ভোগ করেছি, ফেল করার যন্ত্রণা ভোগ করেছি, তারই মধ্য দিয়ে এখানে এসেছি। আমি বুঝেছি যে ব্যক্তি ভোট করবে সে এই ভোটের ঘরের দরজা কখনো বন্ধ করলে ভোট করা যাবে না, এখানে আসবে যাবে। এবার যে ভোট দিয়েছে আগামীতে অনেকেই হয়তো অনেক কারণে ভোট দিবেন না, আবার যারা দেন নাই তারা অনেকেই হয়তো ভোট দিবেন। এই আসা যাওয়ার পথ খোলা যদি না রাখা যায়, তাহলে জীবনে একবারের বেশি ভোট করা যাবে না। অর্থাৎ আপনারা কে আমাকে ভোট দিয়েছিলেন আর কে আমাকে ভোট দেন নাই, যেদিন ভোটের রেজাল্ট গণনা শেষ হয়েছে আমি সেই দিন থেকে এই কথাটা বলে দিয়েছি যে এটা আর চর্চা করার সুযোগ নেই। এখন আমি নির্বাচিত প্রতিনিধি, কে আমাকে ভোট দিয়েছে ওটা বিবেচ্য বিষয় নয়, কে আমাকে দেয় নাই তারও আমার কাছে আসার সুযোগ আছে। আপনারা আমাকে জানেন যে আমি দীর্ঘদিন ধরে রাজপথের মানুষ। এই পাইকাসা উপজেলার প্রত্যেকটা গ্রাম আমার চেনা, প্রত্যেকটা জনপদ আমার চেনা, প্রত্যেকটা মানুষ পরিবার ভিত্তিক আমার চেনা হয়ে গিয়েছে, পরিচিত হয়ে গিয়েছে। বহু বাড়িতে ভাত খেয়েছি, বহু বাড়িতে আশ্রয় গ্রহণ করেছি, বহু বাড়িতে বিশ্রাম গ্রহণ করেছি। বহু মানুষ আমার মামলা মকদ্দমার সময় আমাকে নিরাপদে থাকার জন্য আশ্রয় করে দিয়েছেন। বহু মানুষ আমার ক্ষুধার্তের সময় আমাকে অন্ন জুগিয়ে দিয়েছে, পিপাসার সময় পানি জুগিয়ে দিয়েছে। সেই সকল মা বোনদের স্মৃতি আমার তো ভুলবার কথা নয়। আমি যখন দেখেছি যে যাদের সঙ্গে লড়াই করেছি, যাদের নিয়ে লড়াই করেছি, সেই লড়াইয়ের সাথীরা, আমার মামলার সাথীরা, তাদের আমার মানুষদের নামে মামলা করেছে, আমি তো কই তারা যখন ব্যবসা করে আমি তো তাদের কোনো ব্যবসার ক্ষতি করি নাই। আমি আমার আদর্শের কথা বলেছি, আমার দর্শনের কথা বলেছি, যেটা আমার আদর্শ, এটা আমার দর্শন। কি কারণে আদর্শ, কি কারণে দর্শন? যখন আমি দেখেছি ছাত্র জীবনে যে আমার পিতার জমির মধ্যে আমাকে না বলে, আমার পিতাকে না বলে, আমার ভাইকে না বলে অবদার বাদ কেটে সেখানে লবণ পানি ঢুকিয়ে দিয়ে আমার কৃষি জমি, যে জমির ধান বিক্রি করে আমার লেখাপড়া হতো, সেই জমি প্লাবিত করে দিয়েছে। জমির খাজনা দিয়ে আমি, জমির ফান্ডামেন্টাল রাইট আমার, আমাকে না জানায় আর 5 জন বড় জমির মালিকদের সাথে নিয়ে জমিতে 1,500 মিটার বিলের মধ্যে পানি তুলে দিল। এই মানবাধিকার চর্চার মুখে যখন আমরা প্রতিবাদে নেমেছি, তখন দেখা গেছে যে সেই প্রতিবাদে সামিল হয়েছে হাজার হাজার মানুষ, হাজার হাজার নারী পুরুষ। অনেকেরই জমি নাই, অনেকেই যার জমি আছে তার জমিতে ধান ঘরে জীবিকা নির্বাহ করে, অনেক খাস খালে মাছ মেরে জীবিকা নির্বাহ করে। যাদের জমি নাই, আপনারা অনেকেই জমিওয়ালারা গর্ব করে বলেন এই কথা তোর 1 বিঘে জমি নাই, তোর মিলে কি? ভাইরে এই অহংকার করেন না। ও যখন মারা যাবে তখনও জমি সাথে যাবে না, তার জমি নেই, তারও জমি সাথে যাবে না। আপনার হাজার বিঘা সম্পত্তি আছে, সেও কবরে জমি নিয়ে যেতে পারবেন না। অর্থাৎ গর্ব করবার তাদেরই সাথে, যাদের জমি নেই তাদের জাতি বলে যাওয়া আমার জমি সাথে যাবে না, কিন্তু গর্ব করার তাদের সাথে না। যাদের 500 বিঘে জমি আছে তারা বলতে পারবেন না যে আমার সাথে 3.5 বিঘে, 3.5 হাজার থেকে 3.5 বিঘে জমি আমার সাথে যাবে, এ গর্ব করা যাবে না। এই অহংকার যখনই আপনি দেখাবেন আল্লাহর পক্ষ থেকে গজব মাঝে যাবে, সেই অহংকার পালনের জন্য আমার সেই দর্শন থেকে এসেছি। আমি বঙ্গবন্ধুর একটা উক্তির কথা বলেছি যে শোষিত এবং শোষক, আমরা শোষিতের পক্ষের মানুষ। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নির্দেশনা দিয়ে গিয়েছেন যে আমি আওয়ামী লীগ করি, ধর্ম নিরপেক্ষ দল, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে আমরা করবার জন্য একটি নির্দেশনা দিয়েছে। আর নির্দেশনা দিয়েছেন যে আমি শোষিতের পক্ষে, আমার নেতা কর্মীরা সকলের জন্য শোষিতের পক্ষে থেকে। অর্থাৎ যার জমি নেই ওই মানুষের কাছে ভোটের সময় দান কেন? 1 বিঘা জমি নাই, 1 কাঠা জমি নাই,
এই এলাকার ভোটার, এই দেশের ভোটার, ওই ভোটারের কাছে যখন হাত জোর করে একটা ভোট ভিক্ষা করতে পারেন, তাহলে আপনার জমির উপরেও তার অধিকার জন্মায়। ওইটুকু অধিকার জন্মায় যে ওই জমিতে পরিত্যক্ত যে ফসলটা, যে ফসলটা আপনি ছেড়ে দিলেন, সেই পরিত্যক্ত ফসলটা আমার অধিকার তার আছে। ওদের অধিকার দেবেন, আর উচ্ছিষ্ট খাদ্য জগতের অধিকারটা দেবেন না। আমি সেই আদর্শের মানুষ, এই আদর্শ নিয়েই বড় হয়েছি। এই আদর্শ আছে বলেই আপনারা আমাকে ভোট দিয়েছেন। কোটি টাকার মালিককে আমাকে ভোট দিয়েছেন, সে ভোটের প্রত্যাশা তো আমি কখনো করি নাই। একটি বিষয় আপনাদের কাছে উত্থাপন করে যাই, মৎস্য আড়তদার, যেখানে আপনাদের বহুবিধ মাছ, মৎস্য আড়ত মানে একমাত্র চিংড়ি মাছের আড়ত নয়। এটা আমি সভাপতির সঙ্গে আলোচনা করেছিলাম যে মৎস্য আড়ত মানে সকল প্রকারের মাছের আনাগোনা সেখানে থাকতে হবে। সকল প্রকারের মাছের আনাগোনা। আমরা বরং ছোটবেলায় যখন মাছের উন্মুক্ত খাল ছিল, সে সময় খাদ্য জাল দিয়ে মাছ ধরেছি। সে সময় তো আমাদের চালের মধ্যে যদি বালি মাছ পড়তো না, ফেলে দিতাম, যে মাছের রক্ত মেরে খায় না। আমাদের চালের মধ্যে যখন কাঁকড়া করতো, পিঠায় পিঠায় মানতাম, কেটা খাবে, যন্ত্রণার কারণে জালের ঘর কাটে যায়। এখন তো সেগুলো অমূল্য সম্পদ হয়ে গেছে। সেই অমূল্য সম্পদ এখন ট্রেনে করে বিদেশে চলে যায়। দিনের পরিবর্তন হয়, সেই বিবর্তনের মধ্য দিয়ে অনেক পরিবর্তন আসে। একটা সময় এসেছিল 80-র দশকে, যখন অক্টাবাদ থেকে পাঞ্জনা পানি ঢোকায় চিংড়ি মাছ চাষ করা শুরু হয়েছিল। সফল প্রতিরোধের মধ্য দিয়ে যে সকল এলাকাগুলো আমরা উন্মুক্ত রাখতে সক্ষম হয়েছিলাম, তার মধ্যে দেবী ইউনিয়নের 22 ভোল্ডার, তার মধ্যে আমাদের বড়ইখালী ইউনিয়নের কুমখানি, ভাটপাড়ের ছান্তা, এই এলাকা আরো 2-1টি এলাকা আমরা মুক্ত রাখতে সক্ষম হয়েছিলাম। আপনারা দেখুন, সেই সমস্ত এলাকার মানুষের জীবনযাত্রা দেখুন। আর বেলুনের এই অংশ, দেওবনে, মধুখালী, চক্রবর্তী, এই রাতানগর, দিগলিয়া, এই এলাকার মানুষের জীবনযাত্রা দেখুন। দেখুন দাদা ইউনিয়নের মানুষের জীবনযাত্রা, দেখুন সোনাদানা ইউনিয়নের মানুষের জীবনযাত্রা, লস্কার ইউনিয়নের খড়িয়া এলাকার মানুষের জীবনযাত্রা দেখুন। সেই এলাকার মানুষের জীবনযাত্রা দেখে যে কোনো দরদি মানুষ, বিবেকবান মানুষের চোখের অস্ত্র ধরে রাখতে পারবেন না। আমার প্রিয় মা বোনেরা, যারা আমাদের এই মুখে অন্ন জোগায় দেয়, হয়তো আমার পরিবারে আমার মহিলা সদস্য যারা আছে, আমার মা বোন, আমার গৃহিণী হয়তো আমাকে অন্ন জোগায় দেয়। যে সমস্ত মা বোনেরা ওই এলাকায় আছে, তারাও তো তাদের সন্তান, আমি স্বামী সন্তানের মুখে অন্ন জোগায় দেয়। তাদের অবস্থাটা দেখুন। আমার বিভিন্ন সময় এই শ্রেণীর মানুষের সঙ্গে কথা হয়েছে। এই এলাকায় আপনারা যখন এখানে চিংড়ি চাষ শুরু হয়, সেই শুরুর লগ্নে দেখুন এই এলাকার অধিকাংশ মানুষ ছিল কৃষি নির্ভর মানুষ ছিল। এখনো পর্যন্ত এই দেশের চালিকা শক্তি হলো কৃষি। কৃষি বাদ দিয়ে দেশের অর্থনীতি চলে না। এইখানে যারা দীপ্ত কণ্ঠে মাইকে ঘোষণা করে যে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, মাইগ্রাসার যদি যাত্রা থেকে বন্ধ হয়ে যায়, সেই অর্বাচীন বক্তাদের কাছে আমি বলতে চাই, অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে, দুঃখের মধ্য দিয়ে, বাইরে তোমাকে লেখাপড়া শিখিস নাই, তোমাকে পত্রিকা পড়ো নাই, তোমাকে বই পুস্তক পড়ো নাই, যে অর্থনীতি শুধুমাত্র ভত্তা ছিল রপ্তানির উপরে নির্ভর করে না, অর্থনীতি নির্ভর করে এই যে সারা বাংলাদেশ নির্ভর করে কৃষি উন্নয়নের উপরে, কৃষি সম্পদের উপরে। এই বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে। এখানে মাসের মধ্য দিয়ে অর্থনীতি আমরা পাই, এর সাথে যদি আমার কৃষি বাড়ে। এবার দেখুন আপনারা পাইকাসা এবং পায়রা দুটো উপজেলার মধ্য দিয়ে 250 কোটি টাকার তরমুজ বিক্রি হয়েছে। এই 250 কোটি টাকার উপরে ব্যবসা করেছে যারা পাইকারি ব্যবসায়ী, তারা ব্যবসা করেছে। আমার খোদ কৃষকরা ক্ষেতের থেকে যে তরমুজ বিক্রি করেছে, সেই বিক্রয়ের মূল্য হলো 250 কোটি টাকা। যদি কোনো ঢের মালিক 250 কোটি টাকা লাভ করত, তার নিজস্ব পকেটে সেই টাকা যেত, মানুষ সেটা দেখতে পেত না। কিন্তু এই 250 কোটি টাকা কমপক্ষে 100 মানুষ নয়, 1000 মানুষ এই 250 কোটি টাকা ভোগ করতে পারছে। বিকেন্দ্রীকরণ হচ্ছে, অর্থনীতি বিকেন্দ্রীকরণ হচ্ছে। আমার ক্রেতার হাতে যদি পয়সা থাকে তাহলে বেচা কেনা বাড়বে। ক্রেতার হাতে পয়সা আছে, তরমুজ মালিকদের, তরমুজ ক্ষেতের মালিক যারা, তাদের হাতে পয়সা গেছে। এই পয়সায় যে বেচা কেনা তারা করবে, তারা তো পাইকাসার বাজারে করবে, কপিটুলির বাজারে করবে, তারা কয়লার বাজারে করবে। এটা অর্থনীতির বিকেন্দ্রীকরণ নয়।
এটাকে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া। এই যারা বলে তারা তো কি বলা যাবে, বোকার স্বর্গে বাস করে। আমরা অর্থনীতিকে আরো বৃদ্ধি করতে চাই। মাছের যে অর্থনীতি আছে, এই অর্থনীতির সাথে কৃষিকে যদি প্রবৃদ্ধি করা যায়, কৃষির উৎপাদন যদি বৃদ্ধি করা যায়, আমরা 250 কোটি টাকা তরমুজের পরিবর্তে আগামী সিজনে যদি আমার 500 কোটি টাকা 1000 কোটি টাকা তরমুজ বিক্রি করতে পারি, তাহলে এই এলাকার অর্থনীতি ধ্বংস হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ এই যারা বোকার স্বর্গে বাস করে, ঘুমিয়ে যারা চেতনা থেকে যারা ঘুমায় থাকার ভান করে, তাদের বক্তব্য যে যেখান থেকে দিন আপনারা সেটাকে শ্রবণ করবেন না। আমরা এই দেশের অর্থনীতিকে আরো বেশি প্রবল করতে চাই, আরো বেশি শক্তিশালী করতে চাই। মৎস্য সম্পদ ধ্বংস করে দিয়ে নয়, আমাদের পারিবারিক ভাবে আমরা জানি একদিন যদি মাছ না খাই তাহলে পরের দিন মনে হয় যে অনেক কিছুর জন্য খাওয়া হয়নি, ভাতি খাওয়া হয়নি, এরকম মনে হয়। মাছে ভাতে ভাঙা জ্ঞানতাম, অর্থাৎ মাছ আমাদের প্রধান খাদ্য। ভাতের পরেই মাছ হলো আমাদের বাঙালিদের প্রধান খাদ্য। আমরা তো এটা আরো ভালোভাবে খেতে চাই, আর সেই ভালোভাবে খাওয়ার জন্য আপনারা যে বিষয়টাই অসুস্থ না